প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন নিটুল টাটা নিউজ আওয়ার এক্সট্রা সহযোগিতায় ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ও আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল অনুষ্ঠানে। আপনারা জানেন, আমরা সবাই জানি যে গত এক সপ্তাহে ঢাকা সহ সারা বাংলাদেশে যা হয়েছে তা বাংলাদেশের ইতিহাসে একটি অন্ধকার কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে অনেক দিন। শুরুটা হয়েছিল কোটা সংস্কার আন্দোলনের নামে, কিন্তু সেই আন্দোলনকে ঢাল করে দুর্বৃত্তরা ঢাকা সহ সারা দেশে যে তাণ্ডব চালিয়েছে সেটা আসলে সত্যিকার অর্থেই নজিরবিহীন, এবং তাণ্ডবের ধরনগুলো দেখলেই বোঝা যায় যে সেটা খুব সুপরিকল্পিতভাবে তালিকা করে করে সরকারের উন্নয়ন কার্যক্রমে বাধা সৃষ্টি করার জন্য উন্নয়ন কার্যক্রমকে টার্গেট করে বিটিবি, সেতু ভবন, দুর্যোগ ভবন, মেট্রো রেল, ডাটা সেন্টার খুব বাছাই করে করে হামলা চালানো হয়েছে। থানা, পুলিশ ফাঁড়ি, কারাগার, সরকারের কোনো কিছুই বাদ যায়নি। এবং আন্দোলনটা শিক্ষার্থীরা শুরু করেছিল, কিন্তু শিক্ষার্থীদের আন্দোলন 1 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত খুবই শান্তিপূর্ণভাবে আন্দোলনটা হয়েছে, কিন্তু তারপরে আস্তে আস্তে আন্দোলনটা তাদের হাতছাড়া হয়ে গেছে। এবং যা হয়েছে এখন অনেক খবর আমরা পাচ্ছি যে সারা দেশ থেকে দুর্বৃত্তরা এসে ঢাকায় জড়ো হয়েছিল, জড়ো হয়ে তাণ্ডব লীলাটা চালিয়েছে। আন্দোলনটা সমস্যাটা রাজনৈতিক, কিন্তু রাজনীতির পাশাপাশি আমাদের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয় এবং হচ্ছে এখনও। সত্যি কথা যে গত এক সপ্তাহ ধরে দেশের অর্থনীতি রীতিমতো স্থবির। আজকে অনেক দিন পর আজকে অফিস আদালত খুলেছে, তাও সীমিত সময়ের জন্য। আজকে কারফিউ শিথিল ছিল 10টা থেকে 5টা পর্যন্ত, অফিস খোলা ছিল 11টা থেকে 3টা পর্যন্ত। তারপরও কারফিউর মধ্যেও দেখা গেছে ঢাকা শহরে যানজট ছিল। অনেক দিন পর মানুষ সুযোগ পেয়ে রাস্তায় নেমে এসেছে কাজের সন্ধানে, কাজের জন্য। এবং এই সময় যেমনটি বলছিলাম, মিল কারখানা বন্ধ ছিল, এবং সবচেয়ে বড় কথা হলো যে ইন্টারনেট বিঘ্নিত হওয়ার কারণে, ডাটা সেন্টার পুড়ে যাওয়ার কারণে ইন্টারনেট অফ হয়ে গিয়েছিল। তারপরে নানা কারণে সেটা আজকে একটু আগের খবর যে এখনও ব্রডব্যান্ড ইন্টারনেট পরীক্ষামূলকভাবে সীমিত আকারে ছাড়া হচ্ছে, এবং সেটা এখনও সবাই বলছেন যে সব জায়গায় পুরোপুরি আসেনি। এবং ইন্টারনেট আমরা হয়তো যারা একদম সাধারণ মানুষ তারা হয়তো ইন্টারনেটকে ফেসবুক বা ইউটিউব দেখার কাজে ব্যবহার করি, কিন্তু ইন্টারনেটের কিন্তু আরও একটা বড় কাজ আছে। ব্যাংক, বিমা, শেয়ার বাজার থেকে শুরু করে সকল আমদানি রপ্তানি, ব্যবসায়ীদের আন্তর্জাতিক যোগাযোগ, আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং, ই কমার্স, সব পুরো বাংলাদেশ যেহেতু ডিজিটাল হয়েছে, স্মার্ট হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে, ফলে আমাদের অর্থনীতির বড় একটা অংশ ইন্টারনেট নির্ভর ছিল। সেই জায়গাতেও এক সপ্তাহের মতো ইন্টারনেট বিঘ্নিত হওয়ার কারণে সেখানেও একটা অর্থনীতি বড় ধাক্কা লেগেছে। আমরা এখন আসলে সত্যি কথা যে স্বস্তি ফিরেছে, স্থিতিশীলতা এসেছে ঠিক, কিন্তু ক্ষতির পুরো চিত্রটা আমরা এখনও জানি না। একটা হলো যে যা হামলা চালিয়ে যে ভাঙচুর চালানো হচ্ছে সেটার ক্ষতি, আর ব্যবসা বাণিজ্য, ই কমার্স, আমদানি রপ্তানি সব মিলে যে একটা বড় ক্ষতির অঙ্ক, সেটা হয়তো এখন আসলে হিসাব করাও মুশকিল, এবং পুরোপুরিটা কখনো করা যাবে কিনা বা পুরোটা পূরণ করা যাবে কিনা সেটা হয়তো জানি না। অর্থনীতি করোনার সময় যে একটা ধাক্কা লেগেছিল, সেটা ঘুরে দাঁড়ানোর আগেই, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সেটা পুরোপুরি ঘুরে দাঁড়ানোর আগেই আবার অর্থনীতি আরেকটা বড় ধাক্কা লেগেছে। আমাদের আজকে শিরোনাম আবার ঘুরে দাঁড়ানোর লড়াই। আমাদেরকে আবার অর্থনীতি নিয়ে যেই সংকটে ছিলাম, সেই সংকট হয়তো এই ধাক্কা হয়তো সেটাতে আরও একটু গভীর করবে। এখন আমাদের সবাই মিলে আবার হয়তো ঘুরে দাঁড়ানোর লড়াইটা চালাতে হবে। সেই লড়াইটা কিভাবে চালানো যাবে সে নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের স্টুডিওতে আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ BIDS এর গবেষণা পরিচালক ডক্টর মঞ্জুর হোসেন, এবং আছেন BGME এর সাবেক সহসভাপতি মোহাম্মদ নাসির। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। মোহাম্মদ নাসির, আপনাকে দিয়েই শুরু করি। আপনি BGME এর সহসভাপতি ছিলেন এবং ব্যবসার সাথে জড়িত, এবং আমরা জানি যে আপনারা দুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী এই ঘটনার পরে প্রথম ব্যবসায়ীদের সাথেই মত বিনিময় করেছেন। সেখানে অনেকগুলো সংকট উঠে এসেছে, তার কিছু কিছু কাটছে। ইন্টারনেট স্বল্প পরিসরে চালু হচ্ছে, আমদানি রপ্তানি হতে শুরু হবে, কিন্তু এই মাঝখানে 7 দিনেও এবং অর্থনীতি ধরেন আবার রিস্টার্ট করতে হবে। সব মিলিয়ে একটু আপনাদের অবস্থাটা একটু শুনি যে আসলে কী অবস্থা, ব্যবসা বাণিজ্যের ক্ষয়ক্ষতির চিত্রটা কি আসলে। ধন্যবাদ আপনাকে এবং এটিএন নিউজের দর্শকরা যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা একটা কঠিন সময় বাংলাদেশ অতিক্রম করছে বর্তমানে। গত এক সপ্তাহ যাবৎ আমরা যেসব তাণ্ডব দেখেছি, ধ্বংসযজ্ঞ দেখেছি, এবং আপনি যেটা বলেছেন, প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রী ব্যবসায়ী নেতৃবৃন্দকে নিয়ে কথা বলেছেন এবং ওনারা ওনাদের বক্তব্য দিয়েছেন। একটা দেশ যখন
ভালো থাকে তখন অর্থনীতিও ভালো থাকে। একটা দেশ যখন আক্রান্ত হয় অটোমেটিকলি আপনার ওই অর্থনীতিও কিন্তু আক্রান্ত হয়ে যায়। আপনি প্রথমে কোভিডের কথা বলেছেন। আপনার করোনার সময় আমরা যেটা দেখেছি সেটা হলো মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশটাকে আপনার ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করেছেন। তার সুফল আমরা পেয়েছি কিন্তু কোভিডের সময়। আমরা ঘরে বসেও কিন্তু জুম মিটিং চালাতে পেরেছেন, ব্যবসা চালাতে পেরেছি। আপনার সবাই ব্যাংকিং থেকে শুরু করে আপনার দেশি বিদেশি ক্রেতার সাথে আমরা অনলাইনে আমরা মিটিং করতে পেরেছি। কিন্তু এইবারে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে আমাদেরকে বাংলাদেশকে আপনার এই যে ডাটা কেবল সেন্টার জ্বালিয়ে দেওয়া, সাবমেরিন কেবল কেটে দেওয়া এবং এমনভাবে আপনার পরিকল্পিতভাবে করা হয়েছে যেন সারা বিশ্ব থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যায়। আর আরেকটা জিনিস আমি আপনাকে বলতে চাই, আমি বাংলাদেশের গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলো সেগুলো কিন্তু আমি অবলোকন করে দেখার চেষ্টা করি। সেখানে আমি দেখেছি একতরফাভাবে বাংলাদেশের মানে ডিস্টর্টেড নিউজগুলো কিন্তু তুলে ধরা হচ্ছে। প্রকৃত চিত্র আজকে যে আপনার বিভিন্ন দেশের কূটনীতিকদের ডিপ্লোমেটরা যেভাবে পরিদর্শন করেছে তারা কিন্তু সচক্ষে না দেখলে হয়তো এইটার তাণ্ডবের লীলা কত দূর ছিল সেটা অনেকখানি বুঝতে পারতো না। কিন্তু আমি দেখেছি অনেকগুলা আপনার বিদেশি গণমাধ্যমে সংবাদ মাধ্যমে বাংলাদেশের প্রকৃত আপনার যে চিত্রটা সেটা তুলে ধরা হয় না, যার কারণে আপনি যে বলেছেন সাময়িকভাবে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের অনেক ক্ষতি হয়েছে, কিন্তু সুদূর প্রসারে যে ক্ষতিটা হচ্ছে সেটা হলো আমরা বায়ারদের কাছে বিশ্বের কাছে আস্থা হারাচ্ছি। আমাদের আস্থার যে জায়গাটা সেই জায়গাটা আমরা কোভিড পরবর্তী সময়ে 2 বছর 2020 এবং 21 সাল চলে গেছে এই কোভিডের মধ্যে। এরপরে ঘুরে দাঁড়ানোর জন্য যখন ব্যবসায়ীরা সারা পৃথিবীর ব্যবসায়ীবৃন্দ এবং অর্থনীতিবিদ সবাই চেষ্টা করে এগিয়ে যাচ্ছিল তখন কিন্তু ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হয়ে গেছে এর পরবর্তীতে, এবং এখন বিশ্বব্যাপী একটা মন্দা চলছে। এই মন্দার সময় আমাদের দেশেও আমরা কিন্তু ডলার ক্রাইসিসে রয়েছি, আমাদের রিজার্ভের পরিমাণ কিন্তু আস্তে আস্তে কমছে। সেই জায়গাটায় এই সময়ের মধ্যে আমাদের আজকে যে অর্ডারগুলো আপনার আমাদের রানিং রয়েছে সেই অর্ডারগুলো গত 5 দিন ধরে 6 দিন ধরে কিন্তু বায়ারদের সাথে কোনো কমিউনিকেশন করা যাচ্ছে না। আমরা বলতে পারতেছি না অমুক দিন আমরা এই অর্ডারটা শিপমেন্ট হবে, আমরা বলতে পারতেছি না আমি পরবর্তী যে নতুন অর্ডার আসবে নতুন সিজনের সেটা আমি করতে পারবো। অনেক অর্ডার শিফট হয়ে কিন্তু অন্য দেশে থার্ড কান্ট্রিতে হয়তো সেকেন্ড কান্ট্রি থার্ড কান্ট্রি চলে যাবে। এই জায়গাটায় আমাদের যে ক্ষতিটা হবে এটা সুদূর প্রসারী, এটা একদিনে বা শর্ট টার্ম বা মিড টার্ম হিসাব করে বলা যাবে না। বাংলাদেশে যে ইমেজের ক্ষতি হয়েছে তারপরও আজকে যেভাবে সরকার এটাকে ট্র্যাকেল করেছে, আজকে কারপিও দিয়ে আর্মি নামিয়ে এবং সিভিল প্রশাসন যেভাবে কন্ট্রোল করেছে অনেকখানি আজকে অবস্থা স্বাভাবিক পর্যায়ে ফিরে আসছে। আজকে সবগুলো ফ্যাক্টরিতে কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরিগুলো আবার উৎপাদনে ফিরে আসছে। 5টা পর্যন্ত শিথিল ছিল, আশা করি আস্তে আস্তে এই শিথিলতা আরও বাড়বে, আমরা পুরো দমে যেন আগের মতো সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য উৎপাদনে যেতে পারি, সেটাই হবে আমাদের লক্ষ্য। জি জনাব মোহাম্মদ নাসির, আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর মঞ্জুর হোসেন, আমি শুরুতে যেমনটি বলছিলাম যে বাংলাদেশের অর্থনীতির যে মোমেন্টাম ছিল সেটা প্রথম ধাক্কা খেয়েছিল কোভিডকালে, সেটা তো অনিবার্য, কিছু করার নেই। তারপরে রাশিয়া ইউক্রেন যুদ্ধেও আমাদের কোনো পার্ট নাই, কিন্তু বিশ্বের অন্য সবার মতো আমরাও পার্ট হলাম। কিন্তু এবারের ধাক্কাটা হয়তো আগেরগুলোর মতো অত বড় না, কিন্তু মানে যখন আমরা লড়াইটা করছি ঘুরে দাঁড়ানো তখন আবার ধাক্কাটা যাই হোক প্রভাবটা হয়তো বড় হবে। আমরা এখন হয়তো টু আর্লি যে আমরা আসলে মানে ক্ষয়ক্ষতি কী হয়েছে বা উনি যেমনটি বলছিলেন সেটা না, কিন্তু তবু আপনার কী মনে হয় এইটার অভিঘাত আমাদের অর্থনীতিতে কেমন পড়তে পারে? ধন্যবাদ। আমার মনে হয় যে আপনি তো প্রথমে যে ইন্ট্রোডাক্টরি বক্তব্যটা দিলেন এরপর আর খুব বেশি কিছু বলার নাই। বর্তমানে যেই বিষয়টা আমরা গত 1 সপ্তাহ যাবৎ দেখলাম বা আর একটু বেশি সময় ধরে, এটা একেবারে আনপ্রেসিডেন্টেড একটা বিষয়। অর্থনৈতিক ক্ষয়ক্ষতির পরিমাণ হয়তো পরিমাপ করে হয়তো পরে বলা যাবে, কিন্তু এর দ্বারা কয়েকটা জিনিস খুব ক্লিয়ারলি মানে সামনে এসেছে। একটা হচ্ছে যে এই ধরনের একটা ফোর্স আছে যারা দেশের জনগণের সম্পদ নষ্ট করার জন্য একটা কালেকটিভ ভাবে একটা এফোর্ট নিয়েছে, এবং যেটা একটা অর্থনীতির মধ্যে একটা অনিশ্চয়তা তৈরি করেছে অর্থনৈতিক প্রক্রিয়ার মধ্যে, যে এরা কারা এই ধরনের কাজ করতে পারে, এই ধরনের সম্পত্তির এইভাবে মানে নির্দয়ভাবে জনগণের সম্পদ দিতে আসলে সেগুলোকে ভ্যান্ডালাইজ করা, ধ্বংসপ্রাপ্ত করা। তো এটাকে আমার মনে হয় যে এটা একটা সুদূর প্রসারী, যদি এদেরকে সত্যিকার অর্থেই যদি বিচারের আওতায় না আনা হয় তাহলে একটা কিন্তু ভয় ভীতি
ইকোনমিক অ্যাক্টরস যারা আছে, এজেন্ট যারা, তাদের মধ্যে কিন্তু থাকবেই সবসময় কখন কী ধরনের ঘটে এবং কেন এই ধরনের ঘটনা ঘটলো। তো এই কথা দিয়ে আমি বলতে চাই যে ইনিশিয়ালি তো ধরেন যে আমরা তো একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলামই বেশ কিছুদিন, কোভিড পরবর্তী, ইউক্রেন রাশিয়া পরবর্তী, কিছু ইকোনমিক মিসম্যানেজমেন্ট আমাদের নিজস্ব, সেগুলো মিলে যেটা দাঁড়িয়েছিল যে আমরা আমদানি রপ্তানি কমে যাচ্ছিল, ডলার ক্রাইসিসে ছিলাম, উচ্চ মূল্যস্ফীতি আমরা ইতিমধ্যে ছিলাম। কিন্তু গত কিছুদিনের ঘটনায় যেটা ইমিডিয়েট ইম্প্যাক্ট হয়েছে আমি মনে করি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির উপর। হ্যাঁ, একটা সাপ্লাই চেইনটা তো ডিসরাপ্টেড হয়েছেই, সাথে সাথে যেটা হয়েছে প্রোডাকশন বন্ধ ছিল অনেক ক্ষেত্রেই, সেটা বলেন এগ্রিকালচার বলেন, ম্যানুফ্যাকচারিং বলেন, ট্রেডিং বন্ধ ছিল, সার্ভিস সেক্টর বন্ধ ছিল, ব্যাংক, বিমা, অন্যান্য। তো ছোট ছোট কথা, যেমন ধরেন আমি একটা নিউজ দেখলাম যে রাজশাহীর আম ব্যবসায়ীদের মাথায় হাত, তারা আম তো গাছ থেকে গাছে রেডি, এখন তো ঢাকায় পাঠাতে পারতেছে না। ফলে এরকম সাপ্লাই চেইন কিন্তু বারবার, কিন্তু আমি একটা ছোট্ট উদাহরণ দিলাম, পোলট্রি খাতে, মৎস্য খাতে, এরকম বিভিন্ন খাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং সেই ক্ষতিগ্রস্তের ফল হয়েছে যে বাজারের জিনিসপত্রের দাম কিন্তু আরও আকাশচুম্বী হয়েছে। যে উচ্চ মূল্যস্ফীতি ছিল, বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতি আমাদের এখানে বেশি ছিল খাদ্য বহির্ভূতের চাইতে, সেটা আরও বেড়েছে, যাতে করে সাধারণ জনগণের অবস্থা আরও নাবিশ্বাস উঠার মতো। দ্বিতীয়ত হচ্ছে ধরেন অনেক যারা ডে লেবারার, দিন আনে দিন খায়, এরকম লোকরা কিন্তু গত কয়েকদিন কারফিউ এবং অন্যান্য ক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু আয় এবং বন্ধ ছিল, কর্মসংস্থানের ক্ষেত্রে বন্ধ ছিল। সুতরাং তারা এক ধরনের জটিলতা অবস্থার মধ্যে পড়েছে। তৃতীয়ত হচ্ছে ধরেন এই যে আমাদের আমদানি রপ্তানি, বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরি বা অন্যান্য, আমি মনে করি যে সেগুলো হয়তো বা অত বড় আঘাত হবে না। আমার ধারণা ওনারা বলতে পারবেন যে অর্ডারগুলো হয়তো ডিলে হয়েছে, আবার হয়তো রিকভারি করা যেতে পারে। কিন্তু বিষয়টা হলো যে এই যে ইনিশিয়াল যে একটা ধাক্কা, এবং কিন্তু আমি একটু আপনাকে থামাচ্ছি এখানে, মোহাম্মদ নাসির সাহেব যেটা বললেন যে হয়তো আপনি যেটা বলছেন তাদের এটা রিকভার হয়ে যাবে, কিন্তু বায়ারদের কাছে তাদের যে ভাবমূর্তি বা তাদের যে আস্থা, সেই জায়গাতে একটা ধাক্কা, সেই জায়গাটা যেটা হচ্ছে যে ওই কথাটা আমি ইনিশিয়ালি শুরু করেছিলাম যে এই ফোর্সটা কারা, যারা এই ধরনের জাতীয় সম্পদ, জনগণ সম্পদকে এইভাবে মানে অর্গানাইজড ওয়েতে ধ্বংস করতে পারে। আমি অবশ্যই বিশ্বাস করি এবং মাননীয় প্রধানমন্ত্রী অন্যরাও বলছেন যে এটা ছাত্রদের কাজ না, এটা অনেকটা মানে একটা আলাদা রকম ফোর্স, যারা এরা ঠিক করেই আসছে যে এই কাজগুলো করবে। তো সুতরাং তালিকা করে বেছে বেছে হামলাটা চালিয়েছে, এটা অনেকটা অ্যান্টি স্টেট ফোর্সেস। তাদেরকে যদি আলাদাভাবে ঠিকমতো যদি বিচারের আওতায় আনা হয়, আমি এই কথাটা জোর দিয়ে বলছি, ঠিকমতো যদি আনা হয়, আপনি এর সাথে যদি আশপাশে আরও 100 জনকে নিয়ে, তখন এটা কিন্তু ক্রেডিবিলিটি নষ্ট হয়ে যাবে। সুতরাং সত্যিকার অর্থে যারা দায়ী তাদেরকে যদি আনা হয়, তাহলে কিন্তু বহির্বিশ্বের লোকজন বুঝতে পারবে। যেমন আজকে বিদেশি কূটনীতিকরা দেখেছেন কী ধরনের ক্ষতি হয়েছে এবং কারা কোন কোন এজেন্সিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং সেইভাবে যদি বিশ্বাসযোগ্যভাবে যদি তাদেরকে বিচারের আওতায় আনা হয়, তাহলে এই ভাবমূর্তি আমি মনে করি না ফিরে আসা খুব বেশি কঠিন হবে। দ্বিতীয়ত হচ্ছে আমার কাছে মনে হয় যে কোটা আন্দোলনটা ছিল, আমি এই কথাটা বলতে চাই যে আসলে কোটাটা হয়তো বড় কিছু না, কিন্তু একটা এই যে আমরা এখন বলি যে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সময় চলছি, যার তো 50%-এর মতো পপুলেশনের ইয়াথ পপুলেশন, তাদের একটা বড় অংশ বেকারত্বের মধ্যে আছে এবং বিভিন্ন গবেষণায় দেখা যায় তাদের একটা জব ইনসিকিউরিটি আছে কিন্তু। এবং কোটায় কতজন চাকরি পাবে আর পাবে না, কিন্তু তার চাইতে বড় কথা তারা এই সামান্য কোটার জন্য তারা জব ইনসিকিউরিটি তাদের কাছে এত বড় আকারে দেখা দিল কেন। তো সেদিক থেকে কর্মসংস্থানের বিষয়টাও কিন্তু অর্থনীতির একটা বড় অংশ। অর্থনৈতিক প্রবৃদ্ধিকে যদি আমরা এগিয়ে নিতে চাই, এত বড় একটা ইয়াথ পপুলেশন আছে, তাদেরকে যদি আমরা মেইন স্ট্রিম ইকোনমিতে যদি অ্যাবজর্ব করতে না পারি, তাহলে কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধি কিন্তু ওইভাবে আগাবে না, আমরা একটা ট্র্যাপের মধ্যে পড়ে যাব। সুতরাং আমাদের অনেক বড় বড় ইনভেস্টমেন্ট চলছে, আমি বলি এগুলো হার্ড ইনভেস্টমেন্ট, কিন্তু আমাদের সফট ইনভেস্টমেন্টের দিকেও যাওয়া দরকার। সামনের দিনগুলো আমি মনে করি যে ইকোনমিক পলিসি মেকিংয়ে যারা আছেন তারা এটা অবশ্যই চিন্তা করবেন যে কীভাবে কর্মসংস্থান আরও বাড়ানো যায়। এত বেশি গ্র্যাজুয়েট কি আমরা বানাবো কিনা, তাদেরকে কি একটা টেকনিক্যাল সাইডে বা তাদেরকে অন্যান্য জায়গায় স্কিল ডেভেলপমেন্টে কীভাবে নেওয়া যায়, সেই কাজগুলোর প্রতি আরও বেশি ইনভেস্টমেন্ট করা দরকার। বাজেট নিয়ে আলোচনা মাত্রই শেষ হলো, কিন্তু সেখানে কর্মসংস্থানের জন্য কিভাবে কি করা হবে সেরকম খুব বেশি কিন্তু ছিল না। আজকে এটা চোখে আঙ্গুল দিয়ে আমাদের দেখা গেল যে একটা বড় অংশ যারা চাকরির বাজার খুঁজছে, এখন চাকরি ছাড়াও তো অন্য উপায় আছে, বিজনেস অপরচুনিটি আসতে পারে, সেগুলো কীভাবে বাড়ানো যায় বিজনেসম্যানরা দেখতে পারবেন, এইসব বিষয়গুলো কিন্তু সামনে চলে আসছে। আর দ্বিতীয়ত হচ্ছে আমার কাছে যেটা খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে
যে এই ধরনের একটা সংকটকালীন মুহূর্তকে ট্যাকেল দেওয়ার জন্য ইন্টারনেট বন্ধ রাখাটা, অর্গানাইজড যে ফোর্সগুলো সেগুলো কিছুটা কাট করার জন্য এটা দরকার। এখন প্রশ্ন হলো যে আমরা ডিজিটালাইজেশনের যুগে ঢুকেছি এবং ইন্টারনেট চালু থাকলেও কিন্তু উনি যেটা বললেন নাসির ভাই, যে অনেক কিছু হয়তো মেকআপ করা যেত। এখন ইন্টারনেটটা আমার কাছে মনে হয়েছে যে এখন আমাদের শিক্ষা এটা থেকে একটা লেসনও লার্ন করা হলো যে আসলে ডিসএগ্রিগেটেড ওয়েতে ইন্টারনেট বা ডিজিটাল প্রসেসটাকে চালু রাখার কোনো পদ্ধতি হয়তো আবিষ্কার করা যায় কিনা বা চেষ্টা করা যায় কিনা। মানে ইন্টারনেটের আসলে আমি যেমন শুরুতে বলছিলাম যে দুইটা ভাগ, একটা হলো সোশ্যাল মিডিয়া, ইউটিউব, এটা এক ধরনের বিনোদন বা সামাজিক ইয়ে, আর এটা হলো একদম একদম রিয়েল অর্থে অর্থনীতির যেটা আর কি। মানে সেটা ছাড়াও ধরেন আপনার হ্যাঁ শুধু ইমেলটা হয়তো চালু থাকলো বা হয়তো একটা এরিয়া ভিত্তিক একটা ডেটা সেন্টার একটা জায়গায় না থেকে হয়তো মানে বিভিন্ন লোকেশনে থাকাটা, এই ধরনের কিছু কিছু হয়তো ডিসেন্ট্রালাইজড ওয়েতে করা যায় কিনা আমার মনে হয় নিশ্চয়ই বাইরেও করা যায়। ইভেন আপনারা জানবেন যে এই সমস্যার মধ্যেই কিন্তু ক্লাউড আউটেজ হয়ে গেছে মাইক্রোসফটের, ওয়ার্ল্ড ওয়াইডও কিন্তু সমস্যা হয়ে গেছে। সুতরাং এটা যে কোনো সময় হতে হয়। ডিজিটালাইজেশন যেমন পজিটিভ সাইড আছে, একটা দিকে নেগেটিভ সাইডও আছে। সুতরাং আমাদেরকে এগুলো মাথায় রেখে এই জায়গাটা তো আর স্ট্রেনথেন করতে হবে ক্যাপাসিটি, যাতে করে ইন্টারনেট ইকোনমিটাকে আমরা অন্তত ইনটেক্ট রাখতে পারি, এইসব অ্যাবিউসিভ কাজকর্ম থেকে দূরে রাখতে পারে, এই দিকটাকে চিন্তা করে। সুতরাং ওভারঅল আমি মনে করি যে অবস্থার যদি শান্তিপূর্ণভাবে উত্তরণ ঘটে এবং একটা কনফিডেন্স যদি সবার মধ্যে ফিরে আসে যে হ্যাঁ এই সমস্যাটা যথাযথ সমাধান হয়েছে, এবং সেদিক থেকে একটা আমি মনে করি যেই ধরনেরই হোক প্রপার ছাত্ররা যারা আছে তারা যদি এই ক্ষতটাকে তারা ভুলে যেতে পারে, এবং তাদের তো দাবি মোটামুটি ফুললি মেনেই নেওয়া হয়েছে, সুতরাং সেদিক থেকে তারা যদি ফিরে আসে শিক্ষাঙ্গনে ফিরে যায়, এবং তাদেরকে সেই জায়গাটাতে আমি মনে করি যে যারা নীতি নির্ধারণী পর্যায়ে তাদেরকে নিয়ে ডিল করছেন তারা সফটলি যদি ডিল করে তাদেরকে আস্থায় নিয়ে কাজটাকে সমাধান করাটা খুব জরুরি, যাতে করে অর্থনীতিও আগের ফর্মে ফিরে আসবে এবং দেশের মানুষও একটা স্বস্তি পাবে। অ্যাট দ্য সেম টাইম যারা কালপ্রিট ছিল, যারা এই ধরনের ভ্যান্ডালিজমের সাথে জড়িত অর্গানাইজ যেগুলো অ্যান্টি স্টেট ফোর্স ছিল, তাদেরকে যদি যথাযথভাবে বিচারের আওতায় আনা হয় তাহলে আমার মনে হয় আমরা এই সমস্যা থেকে ফিরে আসবো। গত এক সপ্তাহে বাংলাদেশে যে তাণ্ডব হয়েছে তার সমস্যাটা রাজনৈতিক, কিন্তু পরিণতিটা আসলে আমাদের ধাক্কাটা অর্থনীতির উপর দিয়ে যাচ্ছে। এখন আমাদের আবার নতুন করে আবার ঘুরে দাঁড়ানোর লড়াই করতে হবে। বারবার আমাদের আসলে এরকম ধাক্কা খাই, আবার লড়াই করে আবার ঘুরে দাঁড়াই, সেই লড়াইটি আসলে চলছে। যেন মোহাম্মদ নাসির বিরতির আগে ডক্টর মঞ্জুর হোসেন একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে কোটা আন্দোলন যেটা হচ্ছে সেটা কিন্তু আসলে যে বিপুল তারুণ্য কাজের কর্মক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ার অপেক্ষায় আছে, কিন্তু সেখানে গিয়ে চাকরির বাজার নেই। আসলে আমাদের কর্মসংস্থানের জায়গাটা যদি কর্মসংস্থান, চাকরি, উদ্যোক্তা তৈরি যে কোনোভাবে কোনো না করলে এই তরুণ যারা পড়াশোনা করে শেষ করে রেডি হচ্ছে তাদের কিছু না কিছু করতে হবে। আমাদের ওই জায়গাটা থেকে একটু নজর দিয়ে আপনারা যারা ব্যবসা বাণিজ্যে আছেন আপনারা তো দেখছেন আসলে তাদেরকে তো কোথাও না কোথাও সেট করতে হবে, তো নাইলে তো আসলে মানে হয় কোটা আন্দোলন করবে না হয় অন্য কিছু করবে, তার তো কিছু না কিছু করতে হবে আসলে। আপনার এখানে যে বিষয়টা হলো, আজকে যারা সরকারি চাকরির জন্য আন্দোলন করলো, কোটার জন্য আন্দোলন করলো, কতজনের চাকরি হয় সেখানে? আপনার অ্যাপ্লাই করে হয়তো লক্ষ লক্ষ স্টুডেন্ট, কিন্তু সেখান থেকে চাকরি পায় মুষ্টিমেয় হাজারের মধ্যে, হাজারের ঘরে কিন্তু চাকরি পায়। সেই জায়গাটায় আমার যে কথাটা হলো, আমার একটা বড় প্রশ্ন আছে, এটা নিয়ে আমি কাজ করি, সেটা হলো স্কিল নিয়ে আমি কাজ করি। মাননীয় প্রধানমন্ত্রী NSDA করেছেন, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি করেছেন। এই অথরিটির আন্ডারে 16টা ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল করেছেন, বিভিন্ন সেক্টর ওয়াইজ আলাদা করে দিয়েছেন। এই ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিলের কাজ হচ্ছে আপনার ফেসিলিটেট করা। আমাদের যে সামনে যে প্রতি বছর আমরা জানি প্রায় 22 লক্ষ লোক কিন্তু কর্মজগতে প্রবেশ করে, তাদেরকে চাকরি দেওয়ার জন্য আমাদেরকে বিভিন্ন জায়গায় যে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল বেল্টগুলো হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল জোনগুলি হচ্ছে, আমাদের ইন্ডাস্ট্রি যত বেশি হবে, আমাদের যত বেশি এই যে স্টুডেন্ট যারা বের হচ্ছে, গ্র্যাজুয়েট হচ্ছে, তাদেরকে যদি আমরা চাকরি দিতে পারি, সে তো সরকারি বেসরকারি প্রশ্ন না, প্রশ্ন হলো তাদেরকে কর্মজগতে তারা ঢুকতে চায়, তাদেরকে সেই ব্যবস্থাটা করে দেওয়া। সেটা করার জন্য আমাদেরকে কর্মমুখী শিক্ষায় যেতে হবে, টেকনিক্যাল কিছু বিষয় আছে সেখানে যেতে হবে। আমি একটা উদাহরণ দিই আপনাকে। নর্মালি যারা গ্র্যাজুয়েট বের হয়, মনে করেন ঢাকা ইউনিভার্সিটি থেকে বের হলো অথবা প্রাইভেট কোনো ইউনিভার্সিটিতে সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে বের হলো, তার চাকরি পাওয়াটা অনেক ক্ষেত্রে খুব ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু যারা টেকনিক্যালি কোনো স্পেশালাইজ ইউনিভার্সিটি থেকে যদি বের হয়, সেখান থেকে ট্রেনিং নিয়ে যদি বের হয়, তার
চাকরিটা অনেক ক্ষেত্রে সহজ হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু সে দ্রুত একটা চাকরি পেতে পারে, অথবা সে নিজে কিন্তু উদ্যোক্তা হতে পারে, উদ্যোক্তা হয়ে সে অন্য মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। আপনি বিরতির সময় আপনাদের গার্মেন্টস ইউনিভার্সিটির কথা বলছেন। হ্যাঁ, আমি সেই জায়গাটায় আসছি যে আমাদের ইউনিভার্সিটি আমি একটা কনভোকেশনে দেখেছি যে অনেকগুলো স্টুডেন্ট সবাই চাকরির পিছনে ছুটে, কিন্তু ওরা কিন্তু চাকরির পিছনে ছুটে নাই, ওরা 35 জন নিজেরা উদ্যোক্তা হয়েছে, তারা ইন্ডাস্ট্রি করেছে। একজনের আমি শুনে এত খুশি হলাম যে একজনের 5000 শ্রমিক সে তার ফ্যাক্টরিতে কাজ করে, সে কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। কত বড় অ্যাচিভমেন্ট তার জন্য, তার জীবনের শুরুতেই সে সেটা করতে পেরেছে। সেইখানেই আমাদের সাধারণ শিক্ষায় যারা শিক্ষিত হয়ে বিভিন্ন জায়গায় প্রয়োজন আছে, ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, বিসিএস পরীক্ষা দিয়ে সরকারি চাকরি করতে হবে, পাশাপাশি আপনার যারা টেকনিক্যাল যারা শিক্ষায় শিক্ষিত হবে, স্পেশালাইজড বিভিন্ন ইউনিভার্সিটিতে কলেজে যারা লেখাপড়া করবে, তারাও কিন্তু দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক ক্ষেত্রে কাজ করতে পারবে। এই যে ইন্টারনেট, আপনি ইন্টারনেটে ফ্রিল্যান্সারের যে কথা বলেছেন, এবং হাজার হাজার ছেলে মেয়ে কিন্তু ফ্রিল্যান্সার হিসেবে কিন্তু বৈদেশিক মুদ্রা আর্ন করছে কিন্তু বাংলাদেশে। আমাদের এখানে এই বৈদেশিক মুদ্রা আহরণের 3টা সোর্স, আমরা যারা এক্সপোর্ট করি তারা কিন্তু ফরেন কারেন্সি পাই, যারা রেমিটেন্স আমরা আমাদের প্রবাসী ভাইয়েরা তারা, আর ফ্রিল্যান্সার যারা কাজ করতেছে তারাও কিন্তু ডলারে কিন্তু রেমিটেন্স আসে নিয়ে আসতেছে। এরকম অনেকগুলো সেক্টর রয়েছে, অনেকগুলো খাত রয়েছে যেখানে কিন্তু বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। সে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ অর্থনীতিতে অনেক গতিশীল অবস্থানে ছিল, আজকে অনেক জায়গায় বাংলাদেশ রোল মডেল ছিল, অনেক জায়গায় অহংকারের একটা জায়গা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনন্য উচ্চতায় কিন্তু বাংলাদেশকে নিয়ে গেছেন। সেই জায়গাটায় আজকে যে ভ্যান্ডালিজমটা হলো, আজকে যে দেখে দেখে এই যে আপনার মেট্রো রেল, স্বপ্নের মেট্রো রেল বলি আমরা, আপনি 30 মিনিটে উত্তরা থেকে আমি মতিঝিল চলে যাচ্ছি, এদের কল্পনা করার বিষয় নেই, 2 ঘন্টা কমে কেউ কিন্তু যেতে পারতো না। সেটা হলো গণপরিবহন। সেই গণপরিবহনে টার্গেটেডলি আপনি হামলা করবেন কেন? এটা তো কোনো অন্য মানে শিল্পপতি, অনেক মন্ত্রী এমপিকেও তো ওইভাবে ওই ব্যবহার করেন, সাধারণ মানুষ কিন্তু এটা ব্যবহার করছেন। আপনি এক্সপ্রেসওয়ে, আপনি মহাকালী আর বনানীতে আপনার বস্ফীভূত করে দেওয়া হয়েছে 2টা টোল প্লাজা। তো এগুলি লক্ষ্য করে করে আপনার যেই আমাদের যে স্বপ্নের জায়গাটা, যেগুলি আমাদের অহংকারের যে জায়গাগুলো, সেগুলোকে ধ্বংস করে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য চেষ্টা করা হচ্ছে। আরেকটা কথা আপনি বলেছেন যে যথার্থভাবে প্রকৃত যারা দোষী তাদেরকে কিন্তু আইনের আওতায় আনতে হবে। আর একটা বিষয় আমরা লক্ষ্য করি, যখনই এরকম কোনো ঘটনা হয়, অজ্ঞাতনামা 400 জন 500 জন, এখানে একটা বাণিজ্যের কিন্তু গন্ধ থেকে যায়। একটা সাধারণ মানুষকেও সেখানে কিন্তু আপনার ধরে নিয়ে সেখানে তার কাছ তেমনটা যেন না হয়। যারা দোষী তাদের প্রকৃতপক্ষে যারা দোষী তাদেরকে আইনের আওতায় আনলে ভবিষ্যতে কিন্তু কেউ এই কাজগুলি করার জন্য আর সাহস করবে না। আমাদের যে অর্থনীতির যে ক্ষতি হয়েছে, অপূরণীয় ক্ষতি হয়েছে, সেটাখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য আমরা সবাই মিলে চেষ্টা করছি। কোভিডের পরও আমরা চেষ্টা করে ঘুরে দাঁড়িয়েছিলাম, এর পরবর্তীতে আবার যুদ্ধের কারণে কিছুটা আমরা পিছনে চলে গেছি। এখন আবার আমাদের বাংলাদেশের প্রতি যেই গত ব্যবসায় তাণ্ডব লীলা হলো, তার কারণে কিন্তু আমরা পৃথিবীব্যাপী আরেকটা বিষয় আপনি প্রথমে উল্লেখ করেছিলেন, এই যে আমাদের কিছু প্রবাসী ভাই আজকে আরব আমিরাতে তাদের 3 জনের কিন্তু যাবজ্জীবন হয়েছে, 54 জনের 10 বছরের সাজা হয়েছে। এই পরিবারগুলো আজকে কোথায় যাবে? তারাও কিন্তু না বুঝে, তারা হঠাৎ করে ওই দেশের আইন কানুন তারা না বুঝে, কিন্তু আপনার মানে ল অফ ল্যান্ড তো মানতেই হবে। আজকে সেখানে তো আমাদের দেশের মতন দীর্ঘ সময় নিয়ে আপনার বিচার হয়, সাথে সাথে কিন্তু তারা বিচার করেছে, এবং 10 বছর পরে তাদের যখন 10 বছর সাজা শেষ হবে তখন কিন্তু ডিপোর্ট করবে বাংলাদেশে, তাদেরকে ফেরত পাঠিয়ে দেবে। এই ফ্যামিলিগুলোতে সব ধ্বংস হয়ে গেল, এবং রাষ্ট্র ধ্বংস হলো কোথায়? তাদের পাঠানো যে রেমিটেন্স পাঠাতো, এই রেমিটেন্স থেকে রাষ্ট্র বঞ্চিত হয়ে গেল। এটা এক জায়গায় না, আমি এই উদাহরণটা এই জন্য দিচ্ছি, এরকম সারা পৃথিবীব্যাপী আমাদের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদের অর্থনীতির, আমাদের বাংলাদেশের সুনামের অনেক ক্ষতি অভিজ্ঞতা লেগেছে। ডক্টর মঞ্জুর হোসেন, আমাদের যে শিরোনাম আবার ঘুরে দাঁড়ানোর লড়াই, সেই লড়াইটা আসলে আমাদের ধাপগুলোকে আমরা আসলে মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী, এমনিতে কিন্তু আমরা ঘুরে দাঁড়ানোর লড়াইতেই ছিলাম, সেই লড়াইটা একটু আরও অবস্টাকল সামনে চলে আসলো আর কি, এখন লড়াইটা করতে হবে। একটা ছোট্ট জিনিস শুধু, মানে যেই কর্মসংস্থান নিয়ে আপনিও বলেছেন, মোহাম্মদ নাসিরও বলেছেন, রেমিটেন্সের কথা, আমরা অনেক মানুষ মধ্যপ্রাচ্যে যায়, সব হলো অদক্ষ শ্রমিক। এই শ্রমিকদের যদি যাওয়ার আগে আমরা একটু দক্ষতা দিতে পারি, তাহলে তার ইনকামটাও বাড়ে, এবং তার ইনকাম বলে আমাদের রেমিটেন্সও বাড়ে। আমরা শুধু একদম গায়ে খাটা লোক, কিচ্ছু জানে না, পড়াশোনার দরকার নেই, কিছু নেই, যাবে একদম পরিশ্রম, মানে গায়ে খাটবে, সেখানে একটু কিছু টেকনিক্যাল জিনিস দিয়ে দিলে জিনিসটা সবার জন্য ভালো হয়। আর সব মিলে একটু লড়াইটা আমরা আসলে কীভাবে
না, একটা তো হচ্ছে যে বাঙালি জাতি আমরা তো সবসময় লড়াই করেই টিকে আছি এবং বীরের জাতি, এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশের আমাদের যে অর্জন সেগুলোর পিছনে কিন্তু হার্ডওয়ার্কিং পিপলদেরই বড় ভূমিকা আছে। তো সেই লড়াইতে এবারও পিছপা হবে না জনগণ। একটা হচ্ছে যে আমাদের এখন কিছু করণীয় আছে, সেটা হচ্ছে যেমন কারফিউর মাধ্যমে কিছুটা নর্মালসির দিকে আমরা ফিরছি, এবং সেই ক্ষেত্রে ইমিডিয়েট যেটা হবে সাপ্লাই চেইনগুলো রেস্টোর করা, বিশেষ করে বিভিন্ন আন্তজেলা যে বিশেষ করে খাদ্যদ্রব্য অন্যান্য যেগুলো যেমন আমদানি রপ্তানি এগুলো যাতে খুব দ্রুত ফিরে আসে, প্রয়োজনে সামরিক বাহিনী হোক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক, তাদেরকে দিয়ে যাতে সাপ্লাই চেইনটা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, এখনই হয়তো এটা শুরু করে দেওয়া দরকার। কারফিউর মধ্যেও করা সম্ভব নির্দিষ্ট পাস দিয়ে বা কিছু একটা। দ্বিতীয় হচ্ছে প্রোডাকশান ওরিয়েন্টেড যেসব ইন্ডাস্ট্রিগুলো আছে তাদেরকে, যেমন বিজিএমএর জন্য যারা আছে গার্মেন্টস, বিজিএমএ, বিকিএমএ, তাদেরকে শ্রমিকদেরকে আইডি কার্ডকে পাস হিসাবে ঘোষণা করা হয়েছে। সুতরাং এইভাবে যদি অন্যরাও যদি ফিরে আসে খুব দ্রুত, তাহলে আমি মনে করি যে এটা রেস্টোর হতে খুব বেশি সময় লাগবে না। একটা হয়তো বেশি সময় কাজ করে হয়তো ওটা মেকআপ করার একটা চেষ্টা চলবে, এটা আমি বিশ্বাস করি। দ্বিতীয় হচ্ছে যে আপনি যে কথাটা বলতেছিলেন রেমিটেন্সের কথা, একটা তো হচ্ছে স্কিল লেবারকে এক্সপোর্ট করা, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের এখানে দু ধরনেরই আছে, হ্যাঁ, স্কিলও আছে, একেবারে আনস্কিলও আছে। এখন প্রশ্ন হলো যে আনস্কিলরা দেশে তাদের আসলে কোনো কাজের নেই, সংস্থানই নেই। তো তারা যে যায় সেটা খারাপ কিছু না, তারা যতটুকু আয় করে সেটা দেশে থাকলে তো তাও করতো না, তো সেটা একদিক থেকে পজিটিভ। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের যে স্কিল ওয়ার্কফোর্স আছে, যতটুকু স্কিল লেভেল আছে, তাদের জন্য কর্মসংস্থান খোঁজাটা জরুরি এবং তাদেরকে পাঠানোটা জরুরি। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের যারা ধরেন এইসবের সাথে জড়িত, যারা মানে এই ধরনের দক্ষ বাজার খোঁজার সাথে জড়িত, তারা কতটুকু উদ্যোগী হয়েছেন বা হন সেটাও একটা প্রশ্ন। একটা হচ্ছে অদক্ষ শ্রমিকদেরকে নেওয়ার ব্যাপারে ধরেন মিডল ইস্ট থেকে হয়তো রেগুলেশন আসে বাংলাদেশে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম দক্ষ শ্রমিকদের নেওয়ার জন্য আসে কিনা আমি জানি না। নার্স বলেন, ডাক্তার বলেন, অন্যরা আসে কিনা, তাহলে তো যেতে পারেই। হ্যাঁ, তাহলে সুতরাং যারা যাচ্ছে তারা যে কোনো খারাপ কিছু তা না, ইন ওয়ান সেন্স পজিটিভ ইমপ্যাক্টই আসছে, আরো ভালো হয় সেটা বলা, কারণ তারা বর্তমানে অলরেডি অদক্ষ হয়ে গেছে। তাদেরকে দক্ষতা বাড়ানোর সুযোগটা কতটুকু তারা নেবে সেটা হচ্ছে অন্য কথা। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যেটা হচ্ছে দক্ষতা বাড়ানোর প্রক্রিয়াটা আরও জোরদার করতে হবে, যেটা আমি একটু আগে বলছিলাম, সফট ইনভেস্টমেন্টটা এখন খুব দরকার। হেলথ, এডুকেশন, স্কিলস এইসবের দিকে একটু জোরালো পদক্ষেপ দেওয়া দরকার। সেগুলো যদি করা হয় তাহলে আমরা, এবং অ্যাট দ্য সেম টাইম মার্কেট খোঁজা, সেটা হচ্ছে যেমন লেবারদের জন্য মার্কেট খোঁজা, তেমনি গার্মেন্টসের জন্য মার্কেট খোঁজা, তারপর অন্যান্য সেক্টরের আরও ডাইভার্সিফাই করা, এক্সপোর্টের, এই কাজগুলো তো চলতেই থাকবে, চলমান থাকবে, এবং সেই ক্ষেত্রে বেশি মনোযোগ দিতে হবে। এবং যেই ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সেগুলো দ্রুত নিরূপণ করার প্রয়োজন, এবং নিরূপণ করে সেগুলো যত দ্রুত সম্ভব রিকভারি করার প্রচেষ্টা আমি আশা করি যে নিবে। এখন একটা হচ্ছে যে ইন্টারনেট বন্ধ থাকাটা একটা বড় ক্ষতি বলে আমার মনে হয়। আজকে চালু হয়েছে, আশা করা যায় চালু হয়ে গেলে মোটামুটি অনেক কিছু হয়তো রিকভার হয়ে যাবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই ব্যাপারে আরও মনে হয় মনোযোগ দেওয়ার দরকার আছে। ভবিষ্যতে আরও ডিসেন্ট্রালাইজড ওয়েতে ইন্টারনেট কানেক্টিভিটিটাকে রেস্টোর করা যায় কিনা, যাতে করে অ্যাট এ টাইম ফুল কান্ট্রি শাটডাউন না করে, বা শাটডাউন যাতে না হয় সেই ব্যবস্থাগুলো জোনিং করা, বা যেভাবে এটা সম্ভব কিনা আমি জানি না, টেকনিক্যাল পার্সন না আমি, সেগুলো যদি করা যায় এবং ইভেন কন্টেন্ট ওয়াইজ যদি কন্ট্রোল করা যায়, সেগুলো কিন্তু দেশের জন্য ভালো সব দিক থেকে। তো এই পদক্ষেপগুলো হয়তো আমাদের একটা লেসন লার্ন হিসাবে আসতে পারে সামনে। 1 মিনিট, মানে এই ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে আপনার কোনো সুনির্দিষ্ট যদি পরামর্শ থাকে, সময় 1 মিনিট একদম। সুনির্দিষ্ট পরামর্শ হচ্ছে আমাদের বর্তমানে যে ইন্টারনেটের যে কথাটা মঞ্জু ভাই বললেন, ইন্টারনেট ইজ পার্ট অফ লাইফ। আপনার প্রতিটা জায়গায় আপনার খাওয়া যেমন আমাদের খাইতে হবে, ঠিক তেমনিভাবে ইন্টারনেট যে কোনো কাজ করতে গেলে আপনার লাগবে। ওই ইন্টারনেটের সাপোর্টটা যদি থাকে, ব্যাংক থেকে ইন্স্যুরেন্স থেকে শুরু করে আপনার পোর্ট থেকে কাস্টমস থেকে এভরিহোয়ার প্রত্যেক জায়গায় ইন্টারনেট প্রয়োজন। এখানে যেটা সামাজিক যোগাযোগ মাধ্যম, সেটা ছাড়া বাকি জায়গায় ইন্টারনেট প্রোভাইড করাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সেকেন্ড থিং হলো আপনার এই যে সাপ্লাই চেনে যে ইন্টারাপশনটা, এটা দ্রুত কাটিয়ে ওঠার জন্য আস্তে আস্তে যেভাবে স্মুথ করে ফেলাটা, এটাই হবে আমাদের জন্য সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ। আমরা আগে যেতে পারি। আরেকটা বিষয় আমি লাস্ট যেটা বলতে চাই, সেটা হলো ইন্টারন্যাশনাল যে গণমাধ্যমগুলোতে যেভাবে
ডিস্টর্টেড আপনার নিউজগুলো প্রচার করা একতরফা, হচ্ছে। জি। একতরফা এবং বিকৃতভাবে প্রচার করা হচ্ছে, সেটা বাংলাদেশের ইমেজকে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত করছে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, যেমনটি ডক্টর মঞ্জুর হোসেন বলছিলেন যে আমাদের মানুষের যে একদম অন্তর্নিহিত শক্তি, আমরা আসলে লড়াকু জাতি, বারবার লড়াই করে টিকে থেকে আজকে আমাদের যেমন শিরোনাম আবার ঘুরে দাঁড়ানো লড়াই। আমি নিশ্চিত বাংলাদেশের মানুষ এই লড়াই, সরকার স্বাভাবিক সব কিছু হয়ে গেলে এই লড়াই আমরা আবার ঘুরে দাঁড়াবো এবং আবার বাংলাদেশ তার যেই অর্থনীতির যে মোমেন্টামে ছিল সেই মোমেন্টামে হয়তো আবার ফিরে যেতে পারবে। তবে যা হয়েছে গত এক সপ্তাহে আলোচনায় যেটা বারবার এসেছে, যারা এর জন্য একদম স্পেসিফিক যারা দায়ী তাদের সবাইকে যেন আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হয়, যাতে ভবিষ্যতে কেউ আর এ ধরনের কাজ করার সাহস না পায়। ভালো থাকবেন সবাই।